নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। নতুন বছর নতুন আশা নিয়ে কিন্তু শুরু হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর দেখানো স্বপ্ন বিকশিত ভারত 2047-এর যে স্বপ্ন প্রধানমন্ত্রী মহোদয় দেখিয়েছেন, সেই স্বপ্নকে সফল করার জন্য, সেই স্বপ্নকে পূরণ করার জন্য রাজ্যের এবং কেন্দ্র থেকে যারা নির্বাচিত হয়েছেন এবং যাদের উপরই পুরো দায়িত্ব, তাদেরকে নিয়েই কিন্তু আমাদের এই পথ চলা, এই বিকশিত ভারত 2047। আমরা যদি বলি বিকাশের গতি, আমাদের আজকের এই বিশেষ আয়োজনে যিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, চলুন প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত, নতুন বছরের অনেক শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যে স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন বিকশিত ভারত 2047, ওই স্বপ্নকে পূরণ করার জন্য একটা বড় দায়িত্ব আপনার কাঁধে রয়েছে। আপনি আমাদের রাজ্য এবং কেন্দ্রের একটা বড় দায়িত্ব পালন করছেন। যে স্বপ্ন আমরা দেখছি বা যে স্বপ্নের পথে আমরা লক্ষ্য নিয়ে গিয়ে যাচ্ছি, সেটাকে পূরণ করার জন্য আপনাদের প্রত্যেক দিনের কর্মসূচি। আমরা যদি আজকের এই বিশেষ আলোচনাটা বলি, আমাদের আজকের এই বিশেষ আলোচনা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, যেটা নতুনভাবে বিলটা অ্যাক্ট হয়েছে, এটা থেকে শুরু করে আমরা এই সমস্ত কিছুই আজকে ছোট ছোট করে আপনার কাছ থেকে শুনবো। তো শুরুতেই আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে নতুন ভাবনা, সমস্ত কিছুর মধ্যে নতুনত্ব, নতুন আলো, নতুন আশা, নতুন বছর, একটা অন্যরকম উন্মাদনা, একটু ছোট্ট করে যদি আমাদের বলেন। সর্বপ্রথমে এই নববর্ষের আমরা দাঁড়িয়ে 2026কে আমরা স্বাগত জানিয়েছি। এই নববর্ষের আপনাদের মাধ্যমে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আপনি যেই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করার জন্য এখানে আমরা সমবেত হয়েছি, মূল বক্তব্য হলো যে 2047 বিকশিত ভারত, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বিকশিত ভারতের যে স্বপ্ন, যে পরিকল্পনা দেশবাসীর কাছে রেখেছেন, তো সেই সম্পর্কে আমি একটু আলোচনার পরেই আপনার যে বক্তব্যটা মূল আলোচনার বিষয়, যে উইন্টার সেশন যখন হয়েছে পার্লামেন্টে, তখন একটা বিল নিয়ে খুব চর্চা হয়েছে এবং বিলটা পাস হয়েছে। তো সেটা সম্পর্কেও আমি আলোচনা। দেখুন, বিকশিত ভারত বলতে আমরা কি বুঝি? 2047কে লক্ষ্যমাত্রা রেখে যে আমার ভারত কি হবে, আমার ভারত কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আমি ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষে আমি জন্মগ্রহণ করেছি, আমার সেটা জানার অধিকার রয়েছে যে আমার ভারত 2047-এ আমার ভারত কোন জায়গায় পৌঁছাবে এবং তার জন্য কি কি পরিকল্পনা আমাদের সরকার বা আমাদের যারা পরিচালনা করেন, এখন যারা জেনারেশন, যারা নেক্সট আগামী দিন এই ভারতবর্ষকে নেতৃত্ব দেবেন, যুবক, তাদের বিশেষ করে যে আমার ভারত কিরকম হবে, কোন জায়গায় গিয়ে দাঁড়াবে 2047-এ, তো তার জানার একটা রাইট রয়েছে। এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই সমস্ত দিক থেকেই যে আমাদের ওই বিকশিত ভারতের যে লক্ষ্যমাত্রা, সেইটাকে অর্জন করার জন্যই, সেই জায়গায় পৌঁছানোর জন্যই বিভিন্ন পরিকল্পনা উনি গ্রহণ করেছেন। তার মধ্যে অনেক পরিকল্পনা রয়েছেন যেগুলি চর্চার অনেক অবকাশ রয়েছে, সেই টাইমেরও মানে সময়েরও প্রয়োজন রয়েছে। তো আমি ছোট্ট করে, যেহেতু এই উইন্টার সেশনে আপনি যেটা পার্লামেন্টে সবচেয়ে বেশি বহু আলোচ্য বিষয় ছিল, সেটা হলো প্রধানমন্ত্রী যে বিলটা এনেছেন, জি রামজি, তো সেইটাকে আজীবিকা মিশন, যেটা রোজগার যোজনা, সেটাকে লক্ষ্যমাত্রা, যেটা আগে রেগার কাজ হিসাবে পরিচিত, এমজিএম রেগা নামে পরিচিত ছিল, সেটাকেই মডিফাই করে আরেকটু অন্য ধরনের, মানুষের যে রোজগারটা, তার যে গ্যারান্টি, এবং শুধু রোজগার গ্যারান্টি তা নয়, এবং এই তার মধ্যে আমাদের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতার বিষয়টাকে সবচেয়ে বেশি পরিমাপ করা হয়েছে। যেরকম লেখা আছে গ্রামীণ, তো যেমন আমি ধরুন এই যে ধরুন রেগার যে টাকা বা এই যে পয়সা খরচা হচ্ছে, সেটা কার টাকা? জনগণের টাকা। তো জনগণের টাকা যদি 9-6 করা হয়, তাহলে কার টাকাগুলি, মানে আমাদের এই
মানে যারা গরিব অংশের মানুষ, শ্রমজীবী মানুষ, প্রত্যেকেরই কিছু না কিছু কন্ট্রিবিউশন রয়েছে। সেই টাকা সেই অর্থটা যাতে প্রপার ইউটিলাইজ হয় এবং অবকাঠামো মানে পরিকাঠামো যাতে উন্নয়ন হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যেরকম আগে আমাদের কি হতো, এই বিলে নতুন করে 125 দিন, আগে ছিল 100 দিনের রোজগারের গ্যারান্টি, এখন সেটা 125 দিন বেড়ে হয়েছে 125 দিনের রোজগারের গ্যারান্টি, সেটা সেখানে হয়েছে। দ্বিতীয়ত আরেকটা যেটা আমরা লক্ষ্য করি যে আমরা অনেক দিন ধরে, মানে যখন রেগার কাজ চালু হয়েছিল তখন থেকেই আমরা একটা মানে আমাদের একটা আন্দোলন ছিল বা আমাদের একটা মানে প্রচেষ্টা ছিল যে মানুষের কাছে তুলে ধরা যে এই রেগার যে অর্থ, সেই অর্থ দিয়ে পরিকাঠামো উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করা, রোজগার পাশাপাশি আমাদের পরিকাঠামো উন্নয়ন। একটা সময় শুধু রোজগার নয়, পরিকাঠামোটাকেও সুন্দর করতে হবে। অবভিয়াসলি আমি যে ওয়ার্কআউট, আমি যে কাজটা করলাম তার তো একটা ওয়ার্কআউট, একটা রিপোর্ট তো থাকা দরকার। কিন্তু এই রিপোর্ট তৈরির মধ্যে ছিল না, সেখানে করাপশন বা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনেছি। যেরকম ধরুন, আমি ত্রিপুরার ক্ষেত্রেই যখন এই বিল নিয়ে চর্চা পার্লামেন্টে হচ্ছিল, ত্রিপুরা নিয়েই যখন আলোচনার বিষয়বস্তু যদি আমরা কেন্দ্রভূত করি, তাহলে দেখা যাবে বিগত দিনে যে এই রেগার কাজ নিয়ে অনেক দুর্নীতি, আমরা করাপশন, সেটা আমরা যদি এখানে চর্চা করি অনেক সময় লাগবে। কাজে আমি ছোট্ট করে আমি বলছি যে এই করাপশনটাকে মুক্ত করা, করাপশন স্বচ্ছতা আনার জন্য যেরকম আমাদের সিএজি রিপোর্ট আছে, সিএজি রিপোর্টে সেটা সেই 9/6 কথা সেখানে উল্লেখ করা আছে। এটা আমার বক্তব্য নয় বা জনগণের বক্তব্য নয়, এটা একটা সিএজি রিপোর্ট আছে, সেই রিপোর্টের অনুযায়ীর উপরেই আমরা বক্তব্য রাখি। শ্রম দিবস আমি শ্রম দিলাম, আমি তার বিনিময়ে রোজগার করলাম, কিন্তু আমাকে দেখতে হবে যে আমি যে কাজটা করলাম তার ওয়ার্কআউট কি আছে, তার রিপোর্ট কার্ড কি রয়েছে, সেটা যেরকম সবাই জানতে চায়, ঠিক সেই রকম এই প্রভিশনেও, যেমন ধরেন এআই টেকনোলজিকে যে ব্যবহার করে আমরা তার স্বচ্ছতা আনতে পারি। যারা শ্রমজীবী মানে যারা এই রেগার কাজ করেন, যারা শ্রমিক তাদের যে মানে পারিশ্রমিকটা, সেটা সঠিকভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বা তাদের কাছে পৌঁছচ্ছে কিনা, সেটারও একটা স্বচ্ছতা রয়েছে। যেরকম মোদিজি আসার পর ডিবিডি, আমরা সেদিন বুঝতে পারিনি 2014 সালে যখন লালকেল্লায় দাঁড়িয়ে উনি বক্তব্য রাখছিলেন যে গরিবদেরও ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। তো গরিবদের কাছে পয়সা কোথায়, গরিবরা কিভাবে তারা ব্যাংক অ্যাকাউন্ট করবে? প্রধানমন্ত্রী বলছেন যে না, জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করা, ব্যাংকের সেটা বলেছে। আমরা সেদিন হয়তো বুঝতে পারিনি, কিন্তু আজকের সেটা আমরা উপলব্ধি করতে পারছি যে ডিবিডির মাধ্যমে যত বেনিফিশিয়ারিদের টাকাই হোক, রেগার টাকাই হোক, শ্রমিকদের পারিশ্রমিকই হোক, সেটা ডিবিডির মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে স্বচ্ছতা 100% স্বচ্ছতার মাধ্যমে যাতে ডিস্ট্রিবিউশন করা হয়। তো আমরা এই নতুন যে আইন সেটা বলবৎ করা হয়েছে রামজি, সেখানে এই স্বচ্ছতাটাকেই বেশি প্রাধান্য দিয়ে সেখানে রাখা হয়েছে, এবং যাতে শ্রমিকরা যাতে সঠিক মজুরিটা সঠিকভাবে তার ব্যাংকের মাধ্যমে যাতে প্রদান করা হয়, মাঝখানে যাতে কমিশন বাণিজ্য এগুলি যাতে না করা হয়, তার জন্য আমরা এই নতুন যে জিরামজি যেটা বিল আনা হয়েছে, সেটাকে বিশদভাবে সেখানে পার্লামেন্টে আলোচনা হয়, এবং পার্লামেন্টে আলোচনার পর লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই সেটা পূর্ণ বহুমতের সঙ্গে সেটা পারিত করা হয়। এখন রাষ্ট্রপতির সিগনেচার অনুমোদনের পরেই সেটা কার্যকর করা হবে। একদম রাজীববাবু, সত্যি মানে আমরা যেই বিকশিত ভারত 2047-এর যে স্বপ্নটা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে বিভিন্ন রকমভাবে দেখিয়ে যাচ্ছেন, তার মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে। শুধুমাত্রই যে বিকশিত ভারতের কথাটা শুধু এমজিএন রেগাকে এখন যে পরিবর্তন করে আমরা যেটা জি রামজি শুনছি সেটা নয়। আত্মনির্ভর ভারত, প্রধানমন্ত্রীর আবাস যোজনা এবং মহিলা সশক্তিকরণ থেকে ধরে প্রত্যেকটা বিষয়ই কিন্তু সেই বিকশিত যেই চিত্রটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার মধ্যে এখন একদমই আলোচ্য বিষয় আমাদের জি রামজি, যেটা নিয়ে আপনি কথা বলছিলেন, সেটা অলমোস্ট এটার অ্যাক্ট তৈরি হয়ে গেছে এবং এটাকে কিছুদিনের মধ্যে আমরা কার্যকর পথে আমরা দেখব। তো এই যে পরিবর্তনটা নিশ্চয়ই 100 দিনের যে রেগা কাজ ছিল সেটাকে 125 দিন করা হয়েছে, নিশ্চয়ই মজুরির ক্ষেত্রেও কি কিছুটা বর্ধিত করা হবে? সেটা পরের ধাপ আসবে, সেটা সেখানে
আপনার রেশু রাখা হয়েছে, কোনো কোনো জায়গায় 60-40 রেশু রাখা হয়েছে সেন্ট্রালের, কোনো জায়গায় 90-10 রেশু, যেখানে বিশেষ করে নর্থ ইস্ট স্টেটগুলি রয়েছে, কেন্দ্রশাসিত রাজ্যগুলি রয়েছে, সেখানে 90-10 রেশু রাখা হয়েছে। সেটা পরবর্তী সময়ে আমার নিশ্চয়ই মানে আমাদের এই মজুরির ক্ষেত্রে সেটা একটা নির্ধারণ করা হবে। এটা স্টেট গভর্নমেন্টের উপর পূর্ণ আজাদি রয়েছে এবং স্টেট গভর্নমেন্ট সেটা ইয়ে করবে। আপনি যেটা মাঝখানে যেটা বলছিলেন যে বিকশিত ভারতের কথা, আর আমরা এই বিকশিত ভারতে যেখানে আমাদের গরিব অংশের মানুষদের আমাদের ঘর, পাকা বাড়ি নির্মাণ, একদম সবকিছু, অন্ন বস্ত্র বাসস্থান সব কটাতেই কিন্তু বিকশিত হয়ে যাচ্ছে। দেখুন, আমরা 2047-এ আমরা পদার্পণের মানে একটা বিকশিত ভারতের কথা মোদিজি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। তো সেখানে গরিব, মেহনতি মানুষ এবং যারা বিশেষ করে মহিলা, যুবক এবং সেখানে শ্রমিক, কৃষক, সমস্ত অংশের কিছু না কিছু সেই বিকশিত ভারতের যে কল্পনা সেটাতে বাস্তবায়নের দিকে আমাদের মোদিজি কাজ করছেন। যেমন কিছুক্ষণ আগে বলছিলেন যে গরিবরা, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের আমাদের, তাদেরকে আমরা বিকশিত ভারতের কথা বলবো আর তাদের কথা চিন্তা করব না, সেটা হতে পারে সমাজের অন্তিম ব্যক্তি, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত। তো তাদেরকে পাকা বাড়ি নির্মাণের জন্য আমাদের মোদিজি প্রধানমন্ত্রী আবাসন যোজনার নাম দিয়ে সেটা আমাদের সারা ভারতবর্ষে যারা গরিব লোক রয়েছে তাদের কাছে যাতে পাকা বাড়ি নির্মাণ করতে পারে তার জন্য ব্যবস্থা করেছে। প্রায় 3 কোটি লোককে, গরিব মানুষকে এই পাকা বাড়ি নির্মাণের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা ব্যবস্থা করেছে। এবং সেটা এখন রাজ্যেও কিন্তু সেটার পরিসংখ্যান আরো অনেক আমাদের বেড়ে গেছে। এই রাজ্যেও প্রায় এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে 3,73,000 ঘর। আমরা ত্রিপুরা রাজ্য, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা, আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি যে এই আমাদের রাজ্যেও প্রায় 3,97,000 মানে অলমোস্ট প্রায় 4 লাখের মতো ঘর। যতটুকু খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা এখন টাকার পরিমাণও বাড়িয়েছে। একদম এক্স্যাক্টলি, আমি আসছি সেই কথাটা। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আমাদের যে প্রধানমন্ত্রী আমাদেরকে যে স্বপ্ন দেখাচ্ছেন বিকশিত ভারত, সেখানে কেউ বাদ যাবে না, আমাদের গরিবরাও বাদ যাবে না, মহিলারাও বাদ যাবে না। আজকে শুধু আমাদের এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না, তার পাশাপাশি স্বচ্ছ ভারত মিশনের আওতায় সেখানে যাতে শৌচালয়, পাকা শৌচালয় নির্মাণ করতে পারে তার জন্য ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যারা গরিব অংশের মানুষ তাদেরকে 5 কেজি করে ফ্রি চাল দেওয়ার ব্যবস্থাও আমাদের দেশের প্রধানমন্ত্রী সেখানে করেছেন। এবং সেটা 2019 থেকে, করোনা কাল থেকে এখনো প্রায় 80 কোটি লোককে এই অন্ন যোজনায় সেখানে প্রধানমন্ত্রী সেটা ব্যবস্থা করেছেন। সবকিছুতেই জল জীবন মিশন দিয়েও আমরা জলটাকে দেখেছি, এখন পরিশ্রুত জল সেটাও কিন্তু আসছে একই রকম ভাবে। আজকে দেখুন, আমরা আত্মনির্ভরের কথা বলছি, আত্মনির্ভর ভারতের কথা বলছি, সেখানে দাঁড়িয়ে আত্মনির্ভর মহিলা মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে প্রত্যেকটা বিকশিত ভারতে যে আমাদের এখানে গরিব, মহিলা, যুবক, কৃষক, শ্রমিক প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকা দরকার। মহিলাদের সংরক্ষণও বেড়ে গেছে। এক্স্যাক্টলি, সেখানে মহিলাদের 33% রিজার্ভেশন করে সেটাকে আমাদের মোদিজি আরো এক ধাপে এগিয়ে গেছেন। আরো কি বলছেন, আত্মনির্ভর মহিলা, এসএইচজি গ্রুপের মাধ্যমে তাদের স্বরোজগার করা, লাখপতি দিদি এখন প্রচুর অর্থ রোজগার করছে। ড্রোনের আপনার যেখানে কৃষি কাজ হয় সেখানে ড্রোন দিদি, এটা কেউ কনসেপ্ট কেউ চিন্তাই ভাবনা করতে পারেনি যে আমার ধরুন আমি কৃষক, আমার জমিন রয়েছে, সেইগুলিতে সঠিক সময়ে সার দেওয়া বা অনেক লেবার ওয়েস্টেজ হয় বা লেবার রাখতে হয়, সেই জায়গায় মহিলারা তার দায়িত্ব নেবে, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, তাদেরকে ড্রোন দেওয়া হবে, তারা সেই ড্রোনের মাধ্যমে মানে সঠিক সময়ে সার সেখানে ব্যবস্থা করা, সেচের ব্যবস্থা করা। ফসল বীমা যোজনাও আমরা দেখলাম প্রচুর সাফল্য পাচ্ছে। আজকে দেখুন, আজকে ভারতবর্ষ আমরা চতুর্থ যে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারে আমরা এগিয়ে গেছি। তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ হলো আমাদের ভারতবর্ষে যে আমাদের কৃষকরা যারা আমাদের অন্নদাতা, তারা কি করছে, তারা আমাদের এই রোজগারটাকে আরো দ্বিগুণ করে দিয়েছে। আজকে এটা আগে স্লোগান ছিল জয় বিজ্ঞান জয় কিষাণ, কিন্তু মোদিজি আসার পরে জয় কিষাণ জয় বিজ্ঞান মানে জয় জওয়ান জয় কিষাণ ছিল।
মোদিজি আসার পর জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান, অর্থাৎ এগ্রিকালচার সেক্টরকে আরো বিশেষ আরো করে বেশি ডেভেলপ করা develop এবং এমএসপি রেটে যাতে উৎপাদিত ধান হোক বা উৎপাদিত কৃষকদের যে জিনিস রয়েছে সেগুলি যাতে গভর্নমেন্ট একটা রেট ধার্য করা হয়েছে তাতে যাতে সেল করতে পারে, কৃষকরা যাতে সঠিক মূল্য যাতে পায়, ন্যায্য মূল্য যেতে পায় তার ব্যবস্থা করেছে। কৃষকদের ভাতা বছরে 6,000 টাকা সেগুলি করেছে। আমাদের নিম কোটেড ইউরিয়া এবং সহজ মূল্যে যাতে সারগুলি তারা ক্রয় করতে পারে তার ব্যবস্থা করা, সেচের ব্যবস্থা করা, এই সমস্ত দিক থেকে আমাদের এই অন্নদাতারা আজকে আমরা ফোর্থ ইকোনমি যে আমরা পজিশনে এসেছি তার একটা মানে মূল কারণ আমি মনে করি যে আমাদের এই অন্নদাতা কৃষকরা তারাই আমাদের দেশের অর্থনৈতিক বুনিয়াদকে আরো শক্তিশালী করে নিয়ে গেছে। একদম বিকশিত ভারতের যে স্বপ্নের রোডম্যাপ নিয়ে আমরা আজকে আলোচনায় বসলাম, সত্যি বলতে আমাদের এই সময়টা কম হয়ে যাবে, কারণ এত কিছু বিকশিত ভারতের চিত্র আমাদের সামনে রয়েছে। শুধুমাত্র কৃষি নয়, শিক্ষা ক্ষেত্রেও আমূল পরিবর্তন আমরা মানে দেখছি এবং সেই বিষয়েও আপনারা সমস্ত তথ্য আমাদেরকে দিয়ে রাখছেন। শিক্ষা, স্বাস্থ্য, আয়ুষ্মান কার্ড থেকে তো আমরা ছোট ছোট করে একটু একটু করে শুনতে চাইবো সবকটাই, কারণ বিকশিত ভারত কৃষি যেমন একটা বড় একটা অংশ, শিক্ষাও একটা বড় অংশ, স্বাস্থ্য আমাদের মূল, তো সবকটাই কিন্তু রয়েছে বিকাশের ছোঁয়া। একদম এক্স্যাক্টলি আপনি ঠিক কথা বলেছেন। দেখুন আজকে আমরা সবচেয়ে বেশি আমরা উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা রাজ্যে বাস করি। আমি ছোট্ট উদাহরণ এই কারণে দিচ্ছি যে আমাদের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হলো আমরা বিকশিত ভারতে আমরা যাব। বিকশিত ভারতের স্বপ্ন আমরা দেখছি 2047-কে টার্গেট রেখেছি, আর সেই ক্ষেত্রে আমরা শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকব সেটা হতে পারে না। তো এই যে আমাদের শিক্ষা নীতি সেটাকে একটা রেগুলেশন, এটাকে পরিবর্তন করা হয়েছে এবং তৎসঙ্গে আমি অন্যান্য এত বড় আলোচনার দরকার নেই, শুধু ত্রিপুরা রাজ্য দিয়ে আমি আপনাদেরকে এভিডেন্স দিচ্ছি, মানে উদাহরণ দিচ্ছি যে আমরা বিগত দিনে যদি দেখি যে ত্রিপুরা রাজ্যের একটা মেজর পোরশন এই শিক্ষার আলো থেকে বঞ্চিত করার একটা প্রয়াস হয়েছে। আজকে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রায় 33% রিজার্ভেশন, মানে আমাদের যারা জনজাতি অংশের লোকেদের বসবাস, 30%-এর উপর জনজাতি লোকেদের বসবাস রয়েছে। আজকে আমরা যদি পরিসংখ্যান দেখি যে আজকে জনজাতি যারা রয়েছেন আমাদের এই রাজ্যে তাদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আমাদের প্রিন্সিপাল বা টিসিএস অফিসার এই বলুন অনেকটাই কম। কেন কম? কারণ তাদেরকে বিশেষ করে এই শিক্ষার আলো থেকে পিছিয়ে রাখা হয়েছিল। কিন্তু আমরা যদি দেখি এই রেগুলেশন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার মিলে যে লক্ষ্যমাত্রা রেখেছে যে আমাদের শিক্ষাটাকে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া এবং মেয়েদের জন্য কিন্তু শিক্ষার মধ্যে আরো বিশেষ সুযোগ দেওয়া, বিশেষ এটাকে সুযোগ করে দেওয়া। কারণ আমরা যদি দেখি যে জনজাতি এলাকায় আমাদের এই ত্রিপুরা রাজ্যে 18টি একলব্য বিদ্যালয়, যেখানে রেসিডেন্সিয়াল স্কুল, যেখানে আমাদের জনজাতি ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় মানে হোস্টেলে থেকে বিনা পয়সায় সেখানে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং তাদের ভবিষ্যৎ নতুনভাবে চিন্তা ভাবনা করতে পারবে। এবং শুধু তাই নয়, জনজাতি এলাকায় আমাদের বিদ্যাজ্যোতি বলুন, পিএমশ্রী বলুন, এই ফেসিলিটি আসার পর তাদের মধ্যে যে আমাদের কিছুতেই আমূল পরিবর্তন, একটা ঐতিহাসিক একটা পরিবর্তন আমরা দেখতে পাই যে আমাদের এই শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন হোক আর আমাদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি সমস্ত স্কিল যাতে আমাদের সব দিক থেকে যাতে আমাদের যুবকরা যাতে তৈরি হতে পারে আগামী দিন 2047-এর সেখানে বিকশিত ভারত যাত্রায় যাতে এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যমাত্রা রেখে কাজ করছে। হেলথের কথা আপনি বলছিলেন যে স্বাস্থ্য, আয়ুষ্মান কার্ড একটা বড় বিষয়। এটা সারা ভারত মানে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যোজনা যদি হয় থাকে সেটা হলো আয়ুষ্মান কার্ড। 5 লক্ষ গরিব ক্ষেত্রে নয়, কিন্তু সকলের জন্যই রয়েছে। এটা যারা আয়ুষ্মান কার্ড, যেটা মোদিজির সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা চালু করেছিল, 5 লক্ষ টাকা পর্যন্ত যারা চিকিৎসা নেবেন তাদের জন্য সমস্ত কিছু দায়ভার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাঁধে তুলে নিয়েছেন। আমাদের এই রাজ্যে কিছুটা ডিফিকাল্ট ছিল, সেটা এখন যেহেতু শর্ট পিরিয়ড আমি আলোচনার বিষয় অনেকটা এড়িয়ে যাচ্ছি।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যে সরকার, এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করে দেখলেন যেহেতু আয়ুষ্মান কার্ড আমরা সকলকে পৌঁছে দিতে পারিনি, মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটা যোজনা চালু করেন, মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা, যার মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান কার্ডের যে ফেসিলিটি রয়েছে সেটা প্রোভাইড করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা চালু করেছেন। অর্থাৎ আমাদের সর্বক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রেই বলুন, স্বাস্থ্যক্ষেত্রেই বলুন, আমাদের এই বিকশিত ভারতের যে সংকল্প যাত্রায় ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। ট্রান্সপোর্টে তো আমূল পরিবর্তন, সেটার কথার অপেক্ষা রাখছে না, কারণ আপনাদের যে যাত্রাটা শুরু হয়েছিল রেল পথ দিয়ে, সেটা আমাদের এমবিবি বিমানবন্দরেও সেই নতুন ছোঁয়া আমরা দেখলাম। এক্স্যাক্টলি, আপনি এইটা আমার এখনো মনে আছে, 2014-তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হন। আমি অবাক করার বিষয়, 2016-র মধ্যে 2 বছরের মাথায় আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ব্রডগেজ কানেক্টিভিটি আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। শুধু নট অনলি ব্রডগেজ, আমাদের এখন সরাসরি আগরতলা থেকে দিল্লি পর্যন্ত রাজধানী, অর্থাৎ দিল্লিতে 2টা ট্রেন, ত্রিপুরেশ্বরী এক্সপ্রেস এবং তেজস রাজধানী এক্সপ্রেস পর্যন্ত আমাদের এই আগরতলা থেকে। এইটা শুধু আগরতলার মধ্যে সীমাবদ্ধ নয়, সাবরুম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটা চালু হয়েছে। অর্থাৎ এই যে আমূল পরিবর্তন, এবং শুধু তাই নয়, আপনি আরও জেনে খুশি হবেন যে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজকে শুধু রেল মানচিত্রে শুধু আগরতলা নয়, এখন সেটা আপনার ধর্মনগর হয়ে কৈলাসহর, ধলাই, মানে এই কমলপুর, খুয়াই, এই সমস্ত তেলিয়ামুড়া, এইগুলিকেও একটা কানেক্ট করার একটা পরিকল্পনা অলরেডি কিন্তু সার্ভের কাজ হয়ে গেছে, নিশ্চয়ই আগামী দিন হবে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেখানে আমাদের বুজ্জংনগর, যেখানে আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ সেন্টার রয়েছে, সেখানকার সঙ্গে রেলের কানেক্টিভিটি, কারণ রেলে অনেকগুলি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস আসে এবং সেখান থেকে উৎপাদিত সামগ্রী যাতে বাইরে যেতে পারে, তার জন্য ওয়াগন যাতে চলাফেরা করতে পারে, সেখানে ওটা রেল লাইন স্থাপনের জন্য আমাদের সরকার ইতিমধ্যে হরিঝান্ডি দেখিয়েছে। তো এই যে পরিকল্পনা, শুধু তাই নয়, আজকে রোড কানেক্টিভিটি, আজকে ন্যাশনাল হাইওয়ে আমাদের কাছে একটা বিকল্প শুধু আগরতলা, আসাম আগরতলা জাতীয় সড়ক ছিল। আজকে মোদিজির কল্যাণে 9টি ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করার একদম আপনার মানে মানে টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার যে সমস্ত ত্রিপুরাকে কানেক্ট করা, যেমন ধরুন আজকে টুরিস্ট হাব তো হয়েই গেল, আর টুরিস্ট হাব তো আপনি মানে অনেক জায়গায় আজকে ডুম্বুর বলুন, ছবিমুড়া বলুন, আজকে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির কেন্দ্রীয় সরকার প্রায় 60 কোটি টাকার উপর দিয়েছে, আমার রাজ্য সরকার প্রায় 15 কোটি টাকার উপর দিয়েছে, সেখানে নূতনভাবে ভব্য মন্দির সেখানে হয়েছে। আমাদের দুর্গাপূজার সময় দেখলাম, হ্যাঁ, 51 পীঠ, সেখানে 51 পীঠের রেপ্লিকা সেখানে বন্দোয়ারে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ভূমি পূজন হয়ে গেছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে মায়ের আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরের যে নতুন রিনোভেশন হয়েছে সেটা সেখানে উদ্বোধন করেছেন, উনি পূজা দিয়েছেন। এবং মানে এই যে ট্যুরিস্ট বলুন, ট্যুরিস্ট কখন আসবে? যখন ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট ঠিক হবে। আজকে এয়ারপোর্ট, আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমার ত্রিপুরা, আমার আগরতলা, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে উদ্বোধন করা স্মার্ট সিটি যে এখন আমাদের হাতে, একদম সহজভাবে আমরা সমস্ত স্মার্ট কিছুর সিটিতে দিক থেকে আমাদের এই ত্রিপুরাও, যে আমাদের যে মোদিজির যে সংকল্প যে বিকশিত ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত, আর তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরাও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার দিকে আমাদের অগ্রসর হচ্ছে। একদম সত্যি, এই ছোট্ট একটা সময়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গাগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, কারণ বিকশিত ভারতের স্বপ্ন যখনই আমাদের কথায় আসে, কাজে আসে, তখনই কিন্তু সমস্ত ক্ষেত্রকে মিলিয়ে আসে, সেখান থেকে কোনো ক্ষেত্রই কিন্তু বাদ যায় না। এরকম কি মিডিয়াও রয়েছে তার মধ্যে একটা বড় অংশ। মন কি বাতের বিভিন্ন আলোচনায় আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির মুখেই আমরা শুনে থাকি ছেলে মেয়েদের সাথে কিভাবে এই যে পরীক্ষার মরশুমটা এগিয়ে আসছে, পরীক্ষা পে চর্চা 2026-এর এই বিশেষ ধরনের আলোচনা, এইভাবে যে মানুষের সঙ্গে কানেক্টিভিটি অনেকটা বেড়ে গেছে, এই বিষয়ে আপনার থেকে একটু শুনবো। না দেখুন, মানে এইটা করার মানে কি? প্রোৎসাহিত করা। আজকে ধরুন কোনো স্টুডেন্ট তার প্রিপারেশন হয়েছে, পরীক্ষায় বসবে, তো এই যে পরীক্ষা পে চর্চা, অর্থাৎ তাকে এনকারেজ করা। আজকে শিক্ষাক্ষেত্রে আরেকটা মূল ধাপ যেটা আমি আপনাদেরকে মানে বলার জন্য আরেকবার আমি করছি, যে আজকে এই যে শিক্ষানীতির যে পরিবর্তন,
এই পরিবর্তনে কি হবে, যে আরেকটা জিনিস যেটা আমাদের জেই পরীক্ষা, যারা স্টুডেন্টরা 12-এর পর জেই পরীক্ষা দেয়, JEE mains নিট পরীক্ষা, NEET হ্যাঁ পরীক্ষা নিট দেয়, হ্যাঁ। পরীক্ষা দেয়, আজকে মোদিজির কল্যাণে সেটা আমাদের যারা মাতৃভাষা, যে যে ভাষায়, আসামি বলুন, বাঙালি বলুন, আমাদের উড়িয়া বলুন, বিহারি বলুন, সমস্ত যারা যারা মাতৃভাষায় আছে সেই মাতৃভাষায় পরীক্ষাগুলি দিতে পারছে। তো কত বড় থিঙ্কিং, কত বড় চিন্তা ভাবনা, স্কলারশিপেরও ব্যবস্থা রয়েছে। স্কলারশিপেরও সেখানে ব্যবস্থা করা হয়েছে। ঠিক অনুরূপভাবে আপনি যেটা পরীক্ষা পে চর্চার, যেটা পরীক্ষার মৌসুম আর কিছুদিন পরেই বোর্ড পরীক্ষাগুলি একদম। শুরু হবে, তো সেই সেখানেও রয়েছে সেখানেও এই বিকাশের ছোঁয়া, হ্যাঁ বিকাশের ছোঁয়া, আর মোদিজি সেখানে চর্চা করে থাকেন, মানে উৎসবের প্রোৎসাহিত, মেজাজে পরীক্ষা। হ্যাঁ উৎসবের মেজাজে পরীক্ষা, এবং পরীক্ষা মানে টেনশন ফ্রি, ঠিক, হ্যাঁ সেটাকে মুক্ত করার জন্য মোদিজি যেটা গার্জেন স্বরূপ যেটা আচরণ করে থাকেন, সেই নিয়েই চর্চা হয়। এবং সেটাকে কারণ দেখুন, আজকে মোদিজি বিকশিত ভারতের কথা বলছেন, আজকে সেই বিকশিত ভারত কারা গড়বেন? যারা আজকে যারা ইয়ং, তারাই তো আগামী দিন, তারা এই দেশের ভবিষ্যৎ, তারাই তো এই বিকশিত ভারতের সংকল্প যাত্রায়, তারাই তো কাণ্ডারি হবেন। তো তাদের গ্রোথ, এবং তারাই যদি সেইভাবে তৈরি না থাকে, তাহলে আমরা পিছিয়ে যাব। সেই চিন্তা ভাবনা রেখে মোদিজি তাদেরকে গাইড করে চলেন। একদম। যেহেতু আলোচনার একদমই শেষের দিকে আমরা চলে আসছি, তো সব কটাই অল্প কম বেশ আমরা চেষ্টা করেছি আপনার থেকে শোনার। একটা কথা না বললেই না হয়, বছরের শুরুতে যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, যারা অপেক্ষায় থাকেন যে বিভিন্ন রকমভাবে প্রধানমন্ত্রীর বিভিন্ন সুযোগ এবং রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ চাকুরির মধ্য দিয়ে, এই বিষয়েও যদি ছোট্ট করে একটু শুনি, যে সেখানেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে বিভিন্ন রকমভাবে। আপনি ঠিক বলেছেন, যেহেতু বিকশিত ভারত সংকল্প যাত্রায় আমরা চর্চা করছি, তার মধ্যে অবশ্যই রোজগার একটা বড় মেইন ফ্যাক্টর। এখন রোজগারটা আমাকে মানসিকভাবে সেইভাবে, আমি যেটা প্রথমেই বলেছিলাম, যে আমি ধরুন আমি একটা স্টুডেন্ট, বা আমি এই ভারতবর্ষের নাগরিক, তো 2047-এ আমার কি পার্ট থাকবে, বা আমাদের এই রাষ্ট্রের কি ভূমিকা থাকবে, সেই ব্যাপারে জানার অধিকার কিন্তু আমার রয়েছে। তো সেই চিন্তা ভাবনা করেই আমার রোজগারের দিকে বা আমার প্রফেশনের দিকে আমি এগিয়ে যেতে পারবো। ঠিক সেই রকম আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেরকম, মানে আমাদের মোদিজির যেটা স্বপ্ন, যে রোজগার কিভাবে হবে, আজকে রোজগারের স্বচ্ছতা, যেমন গভর্নমেন্ট সার্ভিস, অবশ্যই গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্টের যে সেক্টরগুলি রয়েছে, সেই সেক্টরে যেখানে খালি শূন্য পদ রয়েছে সেগুলিকে পূরণ করা, আর সেইগুলি পূরণের জন্য আমরা কিভাবে সেটা করব, মানে স্বচ্ছ নিয়োগ নীতি, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি। তো এই ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসির উপর নির্ভর করে আমাদের কিন্তু এক্সাম দিতে হবে, আমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। সেই না যে আগের দিনে যেরকম আমাদের নেতা মন্ত্রী তাদের ওই আত্মীয় পরিজন, তাদের রিকমেন্ডেশন, সেরকম প্রয়োজনীয়তা নেই। আমার স্বচ্ছতার মাধ্যমে, যোগ্যতার নিরিখে যাতে চাকরি হয়, কর্মসংস্থান হয়, সেটা প্রয়োজন। আরেকটা জিনিস যেটা হলো, আমি স্কিলের কথা, আজকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমার সরকারি চাকরি, ঠিক আছে, আমার সরকারি চাকরি প্রায়োরিটি, আমার স্বপ্ন থাকতে পারে, কিন্তু তার পাশাপাশিও আমরা এই যে আমাদের স্কিলের মাধ্যমে আমরা যে রোজগার করতে পারি, রোজগারের যে আরেকটা বিকল্প পথ হতে পারে, সেটাও মোদিজি বারবার চিন্তা ভাবনা করছেন। এবং আমাদের সরকারও বিভিন্ন সময় স্কিলের মাধ্যমে, যে আমার মধ্যে কি প্রতিভা রয়েছে, যেমন পুঁথিগত শিক্ষায় আমরা শিক্ষিত হব, তার পাশাপাশি স্কিলেরও এখন ব্যবস্থা করা হয়েছে, এখন হাতে কলমে শিক্ষার মাধ্যমে সেই আমার বিজনেস অর্গানাইজ করা, আমাকে রোজগার করা, তার একটা দিক কিন্তু খুলেছে। আমি যেটা ত্রিপুরা রাজ্যের কথা বলছিলেন, যে ত্রিপুরা রাজ্যেও আমরা কিন্তু সেই জায়গাতে যে রোজগার বৃদ্ধির লক্ষ্যে গভর্নমেন্ট সার্ভিস, যেখানে আমাদের মানে কোটা রয়েছে, যেখানে আমাদের মানে শূন্য পদ রয়েছে, সেগুলি তো সরকারের স্বচ্ছতা, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসির মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে সেগুলি নিয়োগ করা হবে। তার পাশাপাশি যাতে আমাদের এই রাজ্যের যারা যুবক যুবতীদের যাতে রোজগার বৃদ্ধি হয়, তার জন্য ব্যবস্থা আমাদের রাজ্য সরকার উদ্যোগ নেওয়া হচ্ছে। যেমন আপনি টি ইন্ডাস্ট্রি, আজকে চা আমাদের টোটাল 55, একটা বড় শিল্প, 80-র দশকের আগে আমাদের এই ত্রিপুরা রাজ্যে যত রেভিনিউ কালেকশন হতো, তার একটা মেজর পোরশন আমাদের এই চা শিল্প দিয়ে আসতো।
কিন্তু ধীরে ধীরে 80-র দশকের পর থেকে এই চা শিল্পটাকে একদম ধুলায় ধুলায় মিটিয়ে দিয়েছে। আজকে নতুন করে এই আমাদের চা, আমাদের দুঃখ হয় কোন জায়গাতে, যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের উৎপাদিত চা আসামের চা বলে সেখানে অকশনে তোলা হয়। আমাদের সরকারের লক্ষ্য যে এই ত্রিপুরা রাজ্যে একটা টি অকশন সেন্টার যাতে ত্রিপুরা রাজ্যে হয়, কারণ ত্রিপুরার চা ত্রিপুরাতে অকশন হবে এবং সেটা আমাদের গুণগত মান অন্যান্য স্টেটের সঙ্গে আমাদের চা পাতাও, আমাদের চাও একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। টোটাল 55 টি গার্ডেন রয়েছে রেজিস্টার্ড। তো সেখানে আমাদের উৎপাদন কিন্তু খুব একটা নেহাত খারাপ নয় এবং আমাদের প্রোডাক্টও খুব ভালো জায়গা। একদম একদম কুইন আনারসও রয়েছে। রাবার ইন্ডাস্ট্রি, রাবার আমাদের এই ত্রিপুরা রাজ্যে প্রচুর রাবার আমরা দেখি, সেখানে রাবার উৎপাদন হচ্ছে। এই রাবারটাকে আমরা সঠিক মার্কেটিং যাতে আমরা করতে পারি তার জন্য ব্যবস্থা আমাদের সরকার ইতিমধ্যে করছে। স্মোক হাউস, যাতে কোয়ালিটি অফ রাবার শিট যাতে তৈরি করা হয়, সেগুলিকে কোয়ালিটি মেনটেন করার জন্য স্মোক হাউস, সেটা আমাদের সরকার থেকে ভর্তুকি এবং লোন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ফিশারির দিকে লক্ষ্য করা হচ্ছে, আমাদের মুদ্রা লোনের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্নভাবে আমাদের ইন্ডাস্ট্রি সেক্টর আরও যাতে বেশি করে বিল্ড আপ করা হয় তার জন্য আমাদের এই যে রোড কানেক্টিভিটির কথা বলছেন, আজকে ট্যুরিজম সেক্টরকে কাজে লাগিয়ে আজকে রোড কানেক্টিভিটি আমাদের ভালো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে যুবক যুবতীদের যে রোজগার, সেটার বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকার সেখানে সচেষ্ট হয়ে কাজ করছে। ঠিক একদম। আসলে কি আমরা প্রধানমন্ত্রীজির মুখে শুনে থাকি সব সময় যে জব সিকার না হয়ে জব ক্রিয়েটার হওয়ার চেষ্টা করা এবং এন্টারপ্রেনিয়রশিপ সেভাবেই তৈরি হওয়া যায় এবং আমাদের রাজ্যেও সেই উদাহরণ রয়েছে। একদমই আমরা শেষের দিকে চলে আসলাম, যেহেতু আজকে একটা সুবর্ণ সুযোগ, এই বছরের শুরুতেই আপনাকে আমরা পেয়ে গেছি এবং বিভিন্ন মূল্যবান দিক আমরা চেষ্টা করেছি আলোচনায় আনতে। জানি না দর্শকদের কতটুকু সন্তুষ্টি করতে পারলাম, তবে আমাদের চেষ্টা থাকবে, বজায় থাকবে আগামী দিনও। তবে যাওয়ার আগে আপনার কাছ থেকে একটাই অনুরোধ, আমাদের যারা দর্শকরা আজকে দেখছেন এই নতুন বছরের যুবকরা, তাদের জন্য কি বার্তা থাকবে আপনার? আমি সকলকে এই নববর্ষের 2026-এর অনেক অনেক শুভেচ্ছা, ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি আশা করি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি সব অংশের মানুষের বসবাস এবং আমাদের যে মূল লক্ষ্য যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, আমরা সবাই মিলিতভাবে আমাদের এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করা এবং আমি ঈশ্বরের নিকট প্রার্থনা করি যাতে 2026 আমাদের ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষের যাতে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক, বৃদ্ধি হোক এবং আমরা সবাই মিলে আমাদের যে সংকল্প হওয়া উচিত যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আর এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়ার ক্ষেত্রে সকলের অংশীদারিত্ব প্রয়োজন। এই কথাগুলি আমি সকলের সামনে রাখলাম। আমি আবারও ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা যতনা হাম্বাই। অনেক অনেক ধন্যবাদ। আপনি মূল্যবান সময় দিয়ে আমাদের বাধিত করেছেন, এভাবেই যেন আপনাকে আমরা পরবর্তী সময়ে পাই। অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন নতুন বছর, নতুন আলো, নতুন উচ্ছ্বাস, নতুন উদ্যমে শুরু হবে আমাদের সমস্ত কিছু। সেই উদ্যমে বিকশিত ভারত 2047-এর যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় দেখছেন, সেটাকে সফল করার জন্য আপনাদের সকলের একসাথে মিলেমিশে এগিয়ে যেতে হবে এবং পজিটিভ হয়ে কাজ করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।